আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপদেষ্টা মণ্ডলীতে তাদের প্রতিনিধিত্ব চেয়েছেন। এটা জনগণেরও যেমন দাবি, সময়েরও দাবি। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান সন্দেহাতীতভাবে স্মরণীয় হয়ে থাকবে। ২০২৪ সালে সরকারি চাকরিতে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়ে সেটা পরবর্তীতে স্বৈরাচার পতন আন্দোলনে রূপ নেয়। ২০১৮ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ২০২৪ সালের ৫ই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন পুনরায় শুরু হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়, কিন্তু সংগঠিত হয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে প্রথম ২০২৪ সালের ১০ই জুলাই শিক্ষার্থীরা রামপুরায় কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়, যেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে এই আন্দোলন চলতে থাকে। শুধু রাজধানী নয়, সারা দেশেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছিল। ৫ আগস্ট স্বৈরাচার পতন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে নিয়েছিল। এই আন্দোলনে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান কম নয়। কাউকে বাদ দিয়ে কাউকে কৃতিত্ব দেওয়াটা একদমই সমীচীন হবে না। ১৫ই জুলাই থেকে বড় আকারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন শুরু হয়। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ছবি সারা দেশে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ ১৬ জুলাই সারা দেশের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং সারা দেশ অগ্নিগর্ভ হয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরও হামলা করে। ১৬ জুলাই থেকে ঢাকা শহরের রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে সকাল থেকে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় অভিমুখে গমনকারী শিক্ষার্থীদের আইডি কার্ড চেক করে হেনস্থা ও মারধর করে। এমনকি শিক্ষার্থীরা রিক্সা দিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় তাদের রিক্সা আটকে ব্যাগের ভেতরে আইডি কার্ড আছে কিনা তা চেক করে এবং আইডি কার্ড পেলে মারধর করে। এই সময় ছাত্রলীগের লোকেরা বিশ্ববিদ্যালয়ের শাটল বাসেও হামলা করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে জমায়েত হয়ে মিছিল নিয়ে বের হলে ছাত্রলীগের ছেলেপেলেরা তথা আওয়ামী লীগের সমর্থনে যারা আছে তারা শিক্ষার্থীদের মিছিলে হামলা করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া করে। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের সমর্থনের লোকেরা পালিয়ে যায়। উত্তরা থেকে রামপুরা এই পুরো অঞ্চলটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দখলে ছিল। পাশাপাশি ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব সহ রাজধানীর অন্যান্য জায়গায় অন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত কিছুর পরেও, এত আহত, নিহত, গ্রেপ্তার, নির্যাতনের পরেও শিক্ষার্থীরা রাজপথ ছাড়েনি, দমানো যায়নি তাদের। আগে একটা কথা প্রচলিত ছিল, একটা গুলি করলে এলাকা খালি। এই বিষয়টি এই আন্দোলনে একদম ভুল প্রমাণিত করেছে ছাত্র জনতা। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের একজন কর্তা বলেন, গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই স্যার সবচেয়ে বড় আতঙ্কের। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। অবস্থায় এমন ছিল যে একজনের পাশের ছেলের গুলি লেগেছে, কিন্তু তার লাগে নাই, কারণ তার ভাগ্য ভালো। এমন অবস্থায়ও কেউ পালিয়ে যায়নি, মাঠ ছাড়েনি, ফাইট দিয়েছে। যে গুলি খাচ্ছে, আহত হচ্ছে, তাকে আরও ২-৩ জনকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়ে বাকিরা ঠিকই যার যার অবস্থানে অটল ছিল। কেউ শহীদ হয়েছে, পতাকায় মোড়ানো তার লাশ পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য খারাপ লেগেছে, কিন্তু কেউ ভয় পায়নি, পিছিয়ে যায়নি। এই অবস্থায় থেকেও সবাই সামনের দিকে এগিয়ে গিয়েছে। প্রত্যেকের এই মনোবল, এই হার না মানা মনোভাবের কারণেই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই বিজয়ী হয়েছে। আন্দোলনকারীরা যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, তারাই হয়তো শুধু বুঝতে পারবে যে তখন তাদের বুকে কি ঝড় ছিল। পুলিশ বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর রামপুরা, উত্তরা সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি করেছে। শত শত শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, কিন্তু কেউ পালিয়ে যায়নি। রাস্তা দখলে রেখেছে, বিশাল প্রতিরোধ গড়ে তুলেছে। শত শত শিক্ষার্থী আহত হয়েছে, রামপুরায় পুলিশের গুলি পর্যন্ত শেষ হয়ে যায়। এত বেশি হিংস্র ও আক্রমণাত্মক ছিল পুলিশ। একইভাবে উত্তরাসহ ঢাকার অনেক জায়গায় ওই দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে। সাথে সাথে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাও এই আন্দোলনে সামিল হয়েছে।
ফলস্বরূপ 18 তারিখেই সরকার ঘোষণা দেয় ওরা কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছে, আজই বসতে চায় শিক্ষার্থীদের সাথে। যদিও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। তারপর সরকার সারা দেশে কারফিউ ঘোষণা করে। আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠন তথা আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদের মেসে মেসে হামলা চালায়, দরজা ভেঙে রুমে প্রবেশ করে, শিক্ষার্থীদের মারধর করে, শিক্ষার্থীদের আইডি কার্ড জোরপূর্বক নিয়ে যায়। 17ই জুলাই 10ই মহররম হওয়ার কারণে দেশে আশুরা পালিত হওয়ায় সেদিন কোনো কর্মসূচি ছিল না। কিন্তু রাতে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একত্রে হামলা চালায় এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার পর সরকার ভেবেছিল এই আন্দোলন এখানেই শেষ। কিন্তু পরের দিন 18ই জুলাই সবাইকে অবাক করে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে যায়। 18 জুলাই খবর আসে রামপুরায় ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ হামলা করেছে। ব্র্যাক ইউনিভার্সিটির পাশে দাঁড়াতে ওই এলাকার সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রামপুরার উদ্দেশ্যে যাত্রা করে। মধ্যবাড্ডায় পুলিশ মিছিলে গুলিবর্ষণ শুরু করে। এই দিনগুলো আন্দোলনকারীরা কখনো ভুলতে পারবে না। প্রতিটি মহল্লায় মহল্লায় গিয়ে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের বাসা থেকে তুলে নিয়ে যেত। 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি অজ্ঞাত আসামি করা হয়েছে গুলশান বিভাগের 3টি থানায়। এই বিভাগে শুধু বাড্ডা থানাতেই 11টি মামলার প্রতিটিতে সর্বনিম্ন 3000 থেকে সর্বোচ্চ 10,000 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গুলশান থানায় 6টি মামলার প্রতিটিতে সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 7000 জনকে আসামি করা হয়েছে। শিক্ষার্থীদের গ্রেপ্তার করে নিয়ে রিমান্ডে ও নির্যাতন করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে থাকতো। রাত্রে বাসায় থাকতে পারতো না, বাসায় পুলিশ এসে ঘুরে যেত। দিনের পর দিন ফেরারি জীবন কাটাতে হয়েছে তাদেরকে। রাস্তায় বের হবার আগে মোবাইলের সব ছবি ভিডিও ডিলিট করে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো আনইনস্টল করে বের হতো তারা, কারণ রাস্তায় পুলিশ মোবাইল চেক করত। প্রতিদিন জুতার নিচে আইডি কার্ড লুকিয়ে বাসা থেকে বের হতো। এলাকার গলিতে ছাত্রলীগ তথা আওয়ামী লীগের সমর্থনে অন্য অন্য সংগঠন আর রাস্তায় পুলিশ চেক করত, যেন শিক্ষার্থী হওয়াটাই তাদের অপরাধ। যেখানে কর্মসূচি সেখানে গিয়ে জুতার নিচ থেকে আইডি কার্ড বের করে গলায় পরে নিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে কৌশল অবলম্বন করে তারা তাদের আন্দোলন অনবরত চালিয়ে গিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সারা দেশের সমন্বয়কদের মিটিং হতো, তারপর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিটিং হতো, তারপর নিজেদের বিশ্ববিদ্যালয়ের মিটিং হতো। এভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে নিত। এভাবে আন্দোলনকারীরা নিজেদের প্রতিদিনের কর্মসূচির আপডেট ও পরবর্তী দিনের কর্মসূচি ঠিক করত। ধারাবাহিকভাবে 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবশেষে 5ই আগস্ট স্বৈরাচারের পতন হলো। তখনও পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও নির্যাতন চালায়। 5 আগস্টের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন প্রতিনিধি থাকে, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন অঙ্গন থেকে উপদেষ্টা নেওয়া শুরু হয়। এমনকি জনগণের দৃষ্টিতে কেউ কেউ কিছুদিন পূর্বেও স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত ছিল, সেবার তারাও উপদেষ্টা মণ্ডলীতে জায়গা করে নিয়েছে। কিন্তু আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই। তাই সময়ের দাবি এবং জনগণের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে উপদেষ্টা মণ্ডলীতে প্রতিনিধি থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।